সাইবেরিয়ার ব্রিজে দাঁড়িয়ে কফির মগে চুমুক দিচ্ছিলেন ক্যাপ্টেন আন্দ্রেই। বাইরে 2026 সালের কনকনে শীতের সকাল, কিন্তু জাহাজের পারমাণবিক চুল্লির গরমের ভেতরে পরিবেশ বেশ আরামদায়ক। বিশাল প্রপেলারের ধাক্কায় 3 মিটার পুরো বরফ চুরমার হওয়ার শব্দ চারপাশ কাঁপিয়ে দিচ্ছিল। দিমিত্রি রাডার স্ক্রিনের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে বলল, ক্যাপ্টেন, আমরা এখন লাভদেব সাগর পার হচ্ছি। বরফের যা থিকনেস দেখছি তাতে চুপচি সাগর হয়ে বেরিল প্রণালী দিয়ে অনায়াসে সাউথ চায়না সিতে ঢুকে যেতে পারবো। কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমরা জানুয়ারির শীতে সাংহাই যাচ্ছি ঠিক এই পথ দিয়ে। আন্দ্রে মৃদু হাসলেন, জানালার বাইরে জমে থাকা কুয়াশা মুছে বললেন, আজ থেকে 10 বছর আগেও এটা সায়েন্স ফিকশন মনে হতো দিমিত্রি। তখন এই সময়ে এখানে শুধু পেঙ্গুইন আর মেরু ভালুক ছাড়া কেউ থাকতো না। আর আজ আমরা সাংহাই পৌঁছাবো মাত্র 20 দিনে। সুয়েজ খাল দিয়ে গেলে লাগতো 40 দিন। কিন্তু ক্যাপ্টেন, সামনের রুটটা নিয়ে একটু ভাবছি। দিমিত্রি ম্যাপটা জুম করে দেখালো। কারা সাগরের দিকে বরফের একটা বড় চাই ভাসছে। আমরা কি একটু ডান দিক দিয়ে চেপে যাব, নাকি সরাসরি বরফ ভেঙে এগিয়ে যাব? আন্দ্রেই ম্যাপের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসী গলায় বললেন, সরাসরি চলো। আমাদের এই নিউক্লিয়ার আইস ব্রেকারের সামনে এই নরম বরফ কিছুই না। আমেরিকার কোস্টগার্ডরা এখনো ভাবছে কিভাবে আর্কটিকে নিজেদের প্রভাব বাড়াবে, আর আমরা ততদিনে চীনের জন্য রাশিয়ার তেল গ্যাসের এক্সপ্রেসওয়ে বানিয়ে ফেলেছি। রুট একদম ক্লিয়ার, ফুল স্পিডে এগিয়ে চলো। ওদিকে ক্যাপ্টেন কার্লোস একটি বিশাল মার্কিন মালবাহী জাহাজের ক্যাপ্টেন, যা লাতিন আমেরিকার থেকে খাদ্যশস্য নিয়ে এসে যাচ্ছিল। পানামা খালের গ্যাতুন লেকের ঠিক মুখে আটকে আছে কার্লোসের জাহাজ। গত 3 সপ্তাহ ধরে তারা এই জায়গায় থামা, কোনো নড়াচড়া নেই। বাইরে তীব্র রোদ, বাতাসে আর্দ্রতা, আর জাহাজের ডেকে তাকালে মনে হয় একটা লোহার কফিন। খালের 2 প্রান্তে প্রায় 250 জাহাজ লাইনে দাঁড়িয়ে আছে। কার্লোস তার ফার্স্ট অফিসারকে বললেন, আজকের ড্রাফট রিপোর্টটা কি? খালের পানির গভীরতা কতটুকু কমলো? ফার্স্ট অফিসার ফ্যাকাশে মুখে উত্তর দিল, স্যার, আরো 2 ফুট নেমে গেছে। পানামা অথরিটি জানিয়েছে আমাদের জাহাজের যা অবস্থা বা ওজন, এই পানিতে ছাড়লে নিচের মাটিতে আটকে যাবে। আমাদের আরো 10% কন্টেইনার আনলোড করতে হবে, অথবা এখানেই ওয়েট করতে হবে। কার্লোস রাগে ও হতাশায় টেবিল চাপড়ালেন। পাগল নাকি? এই খাদ্যশস্য 1 সপ্তাহ এই গরমে আটকে থাকলে পচে নষ্ট হয়ে যাবে। প্রতিদিন আমাদের কোম্পানির লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে। এই পানামা খাল দিয়ে পৃথিবীর 1/3 বাণিজ্য হতো, আর আজ একটা খরা পুরো সিস্টেমকে পঙ্গু করে দিল। জাহাজের রেলিংয়ে হেলান দিয়ে কার্লোস দূর দিগন্তের দিকে তাকালেন, যেখানে 1 ফোঁটা বৃষ্টির জন্য প্রার্থনা করছে পুরো দেশ। তিনি বিড়বিড় করে বললেন, আমেরিকা পুরো পৃথিবীর উপর দাদাগিরি ফলায়, কিন্তু নিজেদের ঘরের পাশের এই লাইফলাইনটা সচল রাখার সক্ষমতা নেই। প্রকৃতির কাছে কি অসহায়ের মতো আত্মসমর্পণ! আমরা স্রেফ খাঁচায় বন্দি পাখি হয়ে গেছি। পানামা থেকে আর্কটিক, এই 2 ঘটনাই আমাদের স্পষ্ট বার্তা দেয়, পৃথিবীর মানচিত্র কেবল ভূগোলের বইয়ে নয়, বাস্তবতায় বদলে যাচ্ছে। আর এই পরিবর্তনের সুতো ধরে টান দিচ্ছে বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি, জ্বালানি যুদ্ধ এবং খাদ্য সংকট। এতদিন আমেরিকা সবার উপর দাদাগিরি ফলিয়েছে, কিন্তু বাস্তবতা বলছে সেটা এখন থেকে আর চলবে না। হম্বিতম্বির দিন শেষ। গত 40 বছরে বিশ্ব চলত একটি অঘোষিত নিয়মে, মুক্তবাজার, সস্তা শ্রম এবং অবাধ বাণিজ্য। কিন্তু 2026 সালের ফাইন্যান্সিয়াল জার্নালগুলো বলছে সেই চিরচেনা গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন এখন মৃত্যুর মুখে। তার জায়গায় জন্ম নিচ্ছে নতুন কিছু। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এখন লেসে ফেয়ার বা মুক্ত বাজার অর্থনীতি পুরোপুরি ঝেড়ে ফেলে নিজেদের শিল্পকে বাঁচানোর নীতি গ্রহণ করেছে। আমেরিকার নিজস্ব শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য আইন, ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট, এবং এর বিপরীতে চীন ও ইউরোপের পাল্টাপাল্টি ট্যাক্স বসানো বিশ্ব বাণিজ্যের গতিকে থামিয়ে দিচ্ছে। দেশগুলো এখন নিজেদের সেমিকন্ডাক্টর, গ্রিন টেকনোলজি এবং এআই টেকনোলজি শিল্পকে টিকিয়ে রাখতে বিলিয়ন বিলিয়ন ডলারের ভর্তুকি দিচ্ছে, যা মুক্ত বাণিজ্যের ধারণার সম্পূর্ণ উল্টো। আর এই ট্যাক্স যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সাপ্লাই চেনে বড় ধরনের ওলটপালট ঘটাচ্ছে। করোনা মহামারী এবং ভূ রাজনৈতিক উত্তেজনার পর ওয়েস্টার্ন মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলো চায়না+1 পলিসি গ্রহণ করে
চীনের উপর একক নির্ভরতা কমিয়ে আনছে। জার্নাল অফ ইন্টারন্যাশনাল বিজনেস স্টাডিজের তথ্য মতে কোম্পানিগুলো এখন উৎপাদন কেন্দ্র এমন দেশে সরিয়ে নিয়ে যাচ্ছে যা রাজনৈতিকভাবে বন্ধুভাবাপন্ন, যাকে বলা হচ্ছে ফ্রেন্ডশোরিং বা নিয়ারশোরিং। এই পরিবর্তনের কারণে বিশ্ব বাণিজ্যের কেন্দ্র চীন থেকে আংশিকভাবে সরে মেক্সিকো, ভিয়েতনাম, ভারত এবং পূর্ব ইউরোপের দেশগুলোতে হচ্ছে। এর পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদন অনুযায়ী গ্লোবাল সাউথের দেশগুলো নিজেদের মধ্যকার বাণিজ্য ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রিক্স জোটের সম্প্রসারণ এবং স্থানীয় মুদ্রায় বাণিজ্যের প্রবণতা মার্কিন ডলারের একক আধিপত্যকে চ্যালেঞ্জ করে বিশ্ব অর্থনীতিকে একাধিক ব্লকে ভাগ করে ফেলেছে। আর্কটিকের বরফ কেটে এগিয়ে যাওয়ার সময় দিমিত্রি রাডারে একটা বিশাল চাইনিজ কন্টেইনারের জাহাজের সিগন্যাল দেখল। অবাক হয়ে বলল, ক্যাপ্টেন, এই জাহাজের কার্গো ডিক্লারেশন দেখেছেন? লাখ লাখ ইলেকট্রিক গাড়ি, সোলার প্যানেল আর লিথিয়াম ব্যাটারি। এগুলো তো ইউরোপের বার্লিন বা প্যারিসে যাওয়ার কথা ছিল। এরা সাংহাই থেকে আর্কটিক রুট ধরে সেন্ট পিটারবার্গের দিকে যাচ্ছে কেন? দিমিত্রি, তুমি বোধহয় লেজার্ড জিওপলিটিক্যাল অ্যাডভাইজরের সাম্প্রতিক রিপোর্টটি পড়নি। ইউরোপ আর চায়নার সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায়। চায়না এত সস্তায় ইভি আর সোলার প্যানেল বানাচ্ছে যে ইউরোপের নিজস্ব বাজারে ধস পড়ার অবস্থা। তাই ইউরোপীয় ইউনিয়ন এখন কঠোর অর্থনৈতিক দেয়াল তুলে দিয়েছে। নিষেধাজ্ঞা আর ট্যাক্সের ধাক্কায় চাইনিজ প্রোডাক্ট এখন আর ইউরোপে সেভাবে ঢুকতে পারছে না। তাহলে এত এত মালামাল যাবে কোথায়? দিমিত্রির প্রশ্ন। কেন আমাদের এই নতুন ব্লকে? ক্যাপ্টেন ম্যাপের উপর আঙুল রাখলেন। বিশ্ব এখন দুটো বড় ব্লকে ভাগ হয়ে গেছে। একদিকে আমেরিকা, ইউরোপ, অন্যদিকে রাশিয়া, চীন এবং তাদের সহযোগীরা। জাতিসংঘ বা বিশ্ব বাণিজ্য সংস্থা এই যুদ্ধ থামাতে পারবে না। সিকিউরিটি কাউন্সিলে আমরা আর চীন মিলে আমেরিকার প্রতিটা প্রস্তাব ভেটো দিয়ে উড়িয়ে দিচ্ছে, আবার ওরাও আমাদেরটা দিচ্ছে। জাতিসংঘ এখন স্রেফ একটা অচল ক্লাব। এখন দুনিয়া চলছে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক ছোট ছোট মিনিল্যাটারাল জোট দিয়ে। এই যে আমরা সাংহাই সহযোগিতা সংস্থা আর ব্রিক্স বানালাম, এটাই এখন বিশ্ব রাজনীতির আসল বস। ওদিকে পানামা খালের খরা থেকে কোনো মতো পার পেয়ে ক্যাপ্টেন কার্লোসের জাহাজ এখন আটলান্টিকের দক্ষিণে। তিনি স্যাটেলাইট ফোনে কথা বলছিলেন কোম্পানির হেডকোয়ার্টারের সাথে। তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। কার্লোস ক্ষোভের সাথে বললেন, আপনারা আমাকে সুয়েজ খাল বা হরমুজ প্রণালী দিয়ে না পাঠিয়ে আফ্রিকার পুরো পথ ঘুরে আসতে বললেন কেন? এই অতিরিক্ত 12,000 কিলোমিটার আমার জাহাজের লাখ লাখ ডলারের জ্বালানি বেশি লেগেছে, সময়ও নষ্ট হয়েছে 20 দিন। ওপাশ থেকে কোম্পানির ডিরেক্টর দীর্ঘ শ্বাস ফেলে বলল, কার্লোস, পরিস্থিতি বোঝার চেষ্টা করো। সুয়েজ খাল আর মধ্যপ্রাচ্যের নৌপথ এখন ডেঞ্জার জোন। ওখানে যে কোনো সময় যুদ্ধ জাহাজের ড্রোন বা মিসাইল হামলা হতে পারে। একক পরাশক্তি হিসেবে আমেরিকার আর সেই দিন নেই যে এক হুঙ্কারে পুরো সাগরের নিরাপত্তা নিশ্চিত করবে। এখন রেড সি আর হরমুজে মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করেছে আঞ্চলিক শক্তিগুলো। কার্লোস জাহাজের ডেক থেকে উত্তাল সাগরের দিকে তাকালেন। সাগরের বুকে মার্কিন ও ব্রিটিশ নৌবাহিনীর কিছু যুদ্ধজাহাজ টহল দিচ্ছে। ডিরেক্টর আবার বললেন, তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে কার্লোস, জাতিসংঘ এখন ঠুনকো জগন্নাথ। তোমার জাহাজকে এখন রক্ষা করছে কোয়াড আর অকাসের মতো ছোট ছোট সামরিক জোট। ভারত মহাসাগরে কোয়াড জোটের পাহারার কারণেই তুমি নিরাপদে কেপ অফ গুড হোপ পার হতে পারছো। বড় বড় গ্লোবাল জোটের দিন শেষ। এখন যার যার স্বার্থ অনুযায়ী ছোট জোটই দুনিয়া চালাচ্ছে। বিংশ শতাব্দীতে বিশ্ব মানচিত্র এবং যুদ্ধগুলো নির্ধারিত হতো মূলত তেলের খনি আর গ্যাসের পাইপলাইনের উপর ভিত্তি করে। কিন্তু একবিংশ শতাব্দীর এই সময়ে বিশ্ব দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক এনার্জি ট্রানজিশন বা জ্বালানি রূপান্তরের মুখে, যা বিশ্ব জ্বালানি কূটনীতিকে আমূল বদলে দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে তেলের ব্যবহার কমিয়ে ফেলার চেষ্টা চলছে। তার পরিবর্তে ক্রিটিক্যাল মিনারেল বা কৌশলগত খনিজের গুরুত্ব অনেক বেশি বেড়ে গিয়েছে। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, উইন্ড টারবাইন এবং সোলার প্যানেল তৈরির জন্য লিথিয়াম, কোবাল্ট ও রেয়ার আর্থ এলিমেন্ট এখন রীতিমতো গুপ্তধন। আন্তর্জাতিক শক্তি সংস্থা IEA এর বিশেষ রিপোর্ট অনুযায়ী এই রেয়ার আর্থের কন্ট্রোল চায়নার হাতে। সেটা তাদের হাত থেকে ছিনিয়ে নিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গড়ে তুলেছে আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ল্যাটিন আমেরিকার লিথিয়াম ট্রায়াঙ্গেল, আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি এবং অস্ট্রেলিয়া এখন বিশ্ব জ্বালানি রাজনীতির মূল সুপার পাওয়ার। ওপেকের উৎপাদন কমে যাওয়া এবং আমেরিকার রেকর্ড পরিমাণ তেল উৎপাদনের কারণে বিশ্ববাজারে তেলের রাজনৈতিক প্রভাব আগের চেয়ে কমে গেছে।
তাই সৌদি আরব, দুবাইয়ের মতো পেট্রো ডলার ভিত্তিক দেশগুলো নিজেদের পাল্টে ফেলার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো, বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, খুব ভালো করে জানে যে চিরকাল তেল বেচে সংসার চালানো যাবে না। একদিকে জলবায়ু পরিবর্তনের ধাক্কা, অন্যদিকে নবায়নযোগ্য শক্তির উত্থান, সব মিলিয়ে পেট্রো ডলারের ওপর থেকে নির্ভরতা কমাতে এই দুই দেশ এখন অর্থনৈতিক মডেল পুরোপুরি বদলে ফেলেছে। ভিশন 2030 এবং মেগা প্রজেক্টের জুয়া খেলছে সৌদি। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটিতে চলছে এক বিশাল অর্থনৈতিক রূপান্তর। তেলবিহীন অর্থনীতির ভিত করতে তারা মূলত 3টি খাতের উপর জোর দিয়েছেন। প্রথমেই আসে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। তেল থেকে আসা উদ্বৃত্ত টাকা তারা গ্লোবাল টেক কোম্পানি যেমন উবার, লুসিড, ইলেকট্রিক কার, গেমিং ইন্ডাস্ট্রি এবং গ্লোবাল শেয়ার বাজারে বিনিয়োগ করছে। ভবিষ্যতে এই বিনিয়োগের প্রফিট দিয়েই দেশের খরচ চালানো তাদের টার্গেট। সৌদি আরব নিজেদের রক্ষণশীল ইমেজ ভেঙে পর্যটকদের জন্য দরজা খুলে দিয়েছে। লোহিত সাগরের উপকূলে তৈরি হচ্ছে সম্পূর্ণ কার্বন মুক্ত মেগাসিটি নিয়ম। এছাড়া ঐতিহাসিক আল উলা এবং রেড সি প্রজেক্টের মাধ্যমে তারা 2030 সালের মধ্যে বছরে 10 কোটি পর্যটক আকর্ষণের টার্গেট নিয়েছে। এছাড়া ফুটবল বিশ্বে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারদের সৌদি লিগে নিয়ে আসাও কাকতালীয় কোনো ঘটনা নয়, বরং এই ফর্মুলারই অংশ। ফর্মুলা +1 গ্লোবাল বক্সিং ম্যাচ আয়োজন এবং 2034 সালের ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজনের অধিকার নিশ্চিত করা সবই হচ্ছে বিনোদন খাত থেকে বিলিয়ন বিলিয়ন রাজস্ব আয়ের জন্যই করা। ওদিকে ইউনাইটেড আরব আমিরাত হয়ে উঠেছে গ্লোবাল বিজনেস ও টেক হাব। আমিরাত এই দৌড়ে সৌদির চেয়েও কয়েক কদম এগিয়ে। বিশেষ করে দুবাইয়ের অর্থনীতি এখন আর তেলের উপর দাঁড়িয়ে নেই। তাদের জিডিপিতে তেলের অবদান মাত্র 1 থেকে 2% কাছাকাছি। দুবাই এবং আবুধাবি এখন বিশ্বের অন্যতম ফিনান্সিয়াল হাব। ডিপি ওয়ার্ল্ডের মতো লজিস্টিক জায়ান্ট এবং এমিরেটস এভিয়েশনের মাধ্যমে তারা পূর্ব এবং পশ্চিমের বাণিজ্য প্রধান ব্রিজে পরিণত হয়েছে। তেল না থাকলেও বিশ্ব বাণিজ্যের ট্রানজিট ফি থেকেই তাদের বিশাল আয় হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভবিষ্যৎ প্রযুক্তিতেও এগিয়ে যাচ্ছে মিডল ইস্ট। আমিরাত এখন বিশ্বের এআই হাব হতে চায়। তাদের রাষ্ট্রীয় প্রযুক্তি প্রতিষ্ঠান G42, মাইক্রোসফট এবং ওপেন এআই এর সাথে কাজ করছে। এছাড়া তাদের নিজস্ব তৈরি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ফ্যালকন এআই সারা দুনিয়ায় নাম করেছে। তেলের দেশ হয়েও তাদের মজদার কোম্পানির মাধ্যমে বিশ্বের অন্যতম সৌর বিদ্যুৎ প্রকল্পগুলো তৈরি করছে। এমনকি আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা বাকারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে, যা তাদের অভ্যন্তরীণ বিদ্যুতের বড় অংশ যোগান দিচ্ছে। তাই নিজেদের তেল গ্যাস রপ্তানি বা অন্য কাজে ব্যবহার করতে পারছে। এই প্রসেসের সাথে যোগ হয়েছে ডি-ডলারাইজেশন। পেট্রো ডলারের ওপর আঘাত হানার সবচেয়ে বড় কৌশল হলো তার বিকল্প খোঁজা। দুই দেশই বৈশ্বিক অর্থনৈতিক জোট ব্রিক্সে যুক্ত হওয়ার পর চীন ও ভারতের মতো বড় ক্রেতাদের সাথে নিজস্ব মুদ্রা এবং ইউএন বা রুপি ব্যবহার করে তেল ও অন্যান্য কেনাবেচার চুক্তি করছে। তাইওয়ান প্রণালীর কাছাকাছি ক্যাপ্টেন কার্লোসের মালবাহী জাহাজ মেরিনেস্টার। জাহাজের ব্রিজে লালবাতি জ্বলছে, সাইরেনের শব্দে কান ঝালাপালা হওয়ার জোগাড়। ক্যাপ্টেন কার্লোস কপালে হাত দিয়ে চেঁচাচ্ছেন, কারা হ্যাক করলো আমাদের সিস্টেম? রাডার কাজ করছে না, জিপিএস লক। আমরা কি তাইওয়ান প্রণালীর কোনো মাইনে গিয়ে ধাক্কা খাবো? ঠিক পেছনের হাইটেক কনসোলে বসে পায়ের উপর পা তুলে চুইংগাম চিবাচ্ছেন যারা। তার ল্যাপটপের স্ক্রিনে হাজার হাজার লাইনের কোড চোখের পলকে নামছে। কার্লোসের প্যানিক দেখে তিনি একটু হেসে বললেন, ক্যাপ্টেন চিল, আপনার হার্ট অ্যাটাক হলে এই মাঝ সমুদ্রে সিপিআর দেওয়ার মতো হ্যান্ডসাম কেউ এখানে নেই। এটা কোনো ফিজিক্যাল মাইন না, রাষ্ট্রীয় মদতপুষ্ট সাইবার অ্যাটাক। কেউ আমাদের ডিজিটাল সার্বভৌমত্বে শীত কেটেছে। যারা খটখট করে কয়েকটা কমান্ড টাইপ করতে সাইরেন বন্ধ হয়ে গেল। রাডার আবার সচল হলো। কার্লোস একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বাঁচালে যারা। কিন্তু একটা সাধারণ শস্যবাহী জাহাজে সাইবার হামলা হলো কেন? যারা ল্যাপটপটা বন্ধ করে ঘুরে বসলেন। ক্যাপ্টেন, আপনি ভাবছেন আপনার হোল্ডে শুধু গম আর আলু আছে। ওই গমের বস্তার নিচে 3টা কন্টেইনার আছে, যাতে সিলিকন ভ্যালির লেটেস্ট এআই মাইক্রোচিপ তৈরির সেমিকন্ডাক্টর ইকুইপমেন্ট আছে। আর এই তাইওয়ান প্রণালী হলো এখন দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক জোন, যার হাতে এই চিপের নিয়ন্ত্রণ থাকবে। আগামী দিনের বিশ্ব ব্যবস্থার নীতিমালার ওপর তারাই ছুরি ঘুরাবে। এখন তো বন্দুকের চেয়ে চিপের দাম বেশি। কার্লোস অবাক হয়ে বললেন, কিন্তু আমরা তো এই খাদ্যশস্য নিয়ে আফ্রিকার সাউথ এশিয়ায় যাচ্ছিলাম, ওখানে তো তীব্র দুর্ভিক্ষ চলছে। যারার চোখে এবার একটু গম্ভীর ভাব ফুটে উঠল।
দুর্ভিক্ষ তো কৃত্রিমভাবে বানানো ক্যাপ্টেন। ফুড পলিসি জার্নালের লেটেস্ট স্টাডিটা পড়েছেন? সাব সাহারান আফ্রিকা, সাউথ এশিয়া আর সেন্ট্রাল আমেরিকার কৃষি জমি এখন জলবায়ুর কারণে মরুভূমি হয়ে যাচ্ছে, মাটিতে লবণ বেড়ে গেছে। আর যেটুকু জমি বাকি ছিল সেখানে গ্রিন এনার্জির নামে সোলার প্যানেল, পার্ক আর বায়োফুয়েল জৈব জ্বালানি চাষ হচ্ছে। মানে মানুষের পেটে লাথি মেরে গাড়ির জন্য তেল আর এসি চালানোর বিদ্যুৎ বানানো হচ্ছে। তিনি একটু বিরতি দিয়ে যোগ করলেন, ওদিকে রাশিয়ার ক্যাপ্টেন আন্দ্রেয়ের সাথে আমার কাল রাতে এনক্রিপ্টেড চ্যাটে কথা হচ্ছিল। সে হাসতে হাসতে বলল, সাইবেরিয়া আর উত্তর কানাডার বরফ গলে নাকি এখন বিশাল নতুন চাষযোগ্য জমি বের হচ্ছে। রাশিয়া এখন সার আর খাদ্যশস্যকে ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। যারা রাশিয়ার ব্লকে যাবে তারা খাবার পাবে, বাকিরা না খেয়ে মরবে। খাদ্য আর প্রযুক্তি এখন যুদ্ধের নতুন ফরম্যাট। কার্লোস মাথা চুলকে বললেন, তার মানে দেশগুলো এখন নিজেদের বাঁচাতে কি করবে? যারা মুচকে হেসে বললেন, কি আর করবে, সবাই এখন নিজেদের চারপাশে ডিজিটাল এবং ফিজিক্যাল প্রাচীর তুলবে। নিজেদের ইন্টারনেট, ব্যাংকিং সিস্টেম আর পাওয়ার গ্রিডকে বাঁচাতে ডিজিটাল সার্বভৌমত্ব তৈরি করছে, যাতে হুট করে কোনো দেশ এসে সাইবার হামলা চালিয়ে একটা দেশের নির্বাচন বা পাওয়ার গ্রিড ডাউন করে দিতে না পারে। এক কথায় ক্যাপ্টেন, ডলারের দাদাগিরি তো শেষ। এখন যার হাতে চিপ আর আলু সেই দুনিয়ার নতুন কিং। গ্লোবাল সাউথের দেশগুলোর দীর্ঘদিনের দাবি হলো, উন্নত দেশগুলোর লাগামহীন পরিবেশ দূষণের কারণেই তারা আজ অস্তিত্ব সংকটে ভুগছে। তাই ধনী দেশগুলোকে ক্ষতিপূরণ বা লস অ্যান্ড ড্যামেজ তহবিল দিতে হবে। এই অর্থায়ন নিয়ে রাজনৈতিক দরকষাকষির কারণে বিশ্ব রাজনীতিতে এক নতুন গ্রিন জিওপলিটিক্স বা সবুজ ভূ রাজনীতির জন্ম হয়েছে, যেখানে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও তহবিলের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক প্রভাব বিস্তারের নতুন হাতিয়ার। আন্তর্জাতিক সংস্থাগুলোর অকার্যকারিতা এবং মিনিল্যাটারালিজমের উত্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বজুড়ে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য যেসব বহুপাক্ষিক গ্লোবাল ইনস্টিটিউট বা আন্তর্জাতিক সংস্থা গড়ে উঠেছিল, বর্তমান বৈশ্বিক সংকটগুলো সমাধান করতে তারা সম্পূর্ণ ব্যর্থ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মতো পরাশক্তিগুলোর মধ্যকার ক্রমাগত ভেটো দেওয়ার সংস্কৃতির কারণে সাম্প্রতিক কোনো বড় আন্তর্জাতিক সংঘাতের কার্যকর সমাধান করা সম্ভব হচ্ছে না। এই প্রাতিষ্ঠানিক পক্ষাঘাতের ফলে বিশ্বজুড়ে জাতিসংঘের মতো বৃহৎ ফোরামগুলোর প্রতি সাধারণ দেশগুলোর আস্থা ও গ্রহণযোগ্যতা দ্রুত হ্রাস পাচ্ছে। এই শূন্যতা পূরণের জন্য বিশ্ব রাজনীতি এখন বৃহৎ বহুপাক্ষিক ব্যবস্থার পরিবর্তে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক ছোট ছোট আঞ্চলিক ও কৌশলগত জোটের দিকে ঝুঁকছে, যাকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বলা হচ্ছে মিনিল্যাটারালিজম। বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের এই খেলায় এখন কোয়াড, অকাস বা ব্রিক্স প্লাসের মতো ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক পকেটগুলোই মূল ভূমিকা পালন করছে। বহুপাক্ষিকতার এই পতন এবং খণ্ডিত জোটের উত্থান বিশ্ব মানচিত্রকে আরও বেশি মেরুকৃত বা অনির্দিষ্ট করে তুলেছে। বিশ্ব রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা এখন আর কেবল পৃথিবীর স্থলভাগ, জলভাগ কিংবা আকাশ সীমার মধ্যে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে গেছে পৃথিবীর বায়ুমণ্ডলেও। মহাকাশ এখন ভূ রাজনৈতিক আধিপত্য বিস্তারের চূড়ান্ত সীমানা বা দ্য ফাইল ফ্রন্টিয়ার হিসেবে আত্মপ্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মতো পরাশক্তিগুলোর মধ্যে চাঁদের দক্ষিণ মেরু কিংবা মঙ্গলের খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এবং মহাকাশে বাণিজ্যিক খনি উত্তোলনের আইন নিজেদের পক্ষে নেওয়ার এক নীরব যুদ্ধ চলছে। আধুনিক যুদ্ধ কৌশল পুরোপুরি স্যাটেলাইট নেটওয়ার্কের উপর নির্ভরশীল হওয়ায় মহাকাশকে সামরিকীকরণের বা সমরায়নের মহড়া চলছে। স্যাটেলাইট ধ্বংস করার প্রযুক্তি বা এন্টি স্যাটেলাইট অস্ত্রের বিকাশ এবং কক্ষপথে সামরিক নজরদারি বৃদ্ধির ফলে যুদ্ধের ঝুঁকি পৃথিবীর বাইরে মহাকাশ স্টেশনেও পৌঁছে গেছে। এমনকি স্টারলিংকের মতো বেসরকারি স্যাটেলাইট নেটওয়ার্কগুলো এখন বিভিন্ন দেশের যুদ্ধ ও প্রতিরক্ষা কৌশলে সরাসরি প্রভাব ফেলছে, যা প্রমাণ করে যে আগামী দিনের বিশ্ব মানচিত্রের নিয়ন্ত্রণ অনেকটাই নির্ধারিত হবে মহাকাশের শ্রেষ্ঠত্বের ওপর। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন বা ডেমোগ্রাফিক শিফট এবং এর ফলে সৃষ্ট অভিবাসন সংকট বিশ্ব রাজনীতির অভ্যন্তরীণ ও বাহ্যিক চরিত্রকে গভীরভাবে প্রভাবিত করেছে। ইউরোপ, জাপান এবং চীনের মতো বিশাল অর্থনীতির দেশগুলো এখন
দ্রুত বার্ধক্যের দিকে ধাবিত হচ্ছে, যা তাদের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি, শ্রমবাজার এবং সামরিক সক্ষমতাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলছে। এর বিপরীতে আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার জনসংখ্যা তুলনামূলকভাবে তরুণ, যা আগামী দিনের বৈশ্বিক শ্রমবাজার এবং রেমিটেন্স অর্থনীতিতে এই অঞ্চলের দেশগুলোর গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে। জনসংখ্যা ও ভারসাম্যহীনতা এবং জলবায়ু ও যুদ্ধজনিত সংকটের কারণে লাখ লাখ মানুষ উন্নত বিশ্বের দিকে পাড়ি জমাচ্ছে, যা বিশ্ব রাজনীতিতে অভিবাসন রাজনীতি বা ওয়েপনাইজেশন অফ মাইগ্রেশনের জন্ম দিচ্ছে। এই বিশাল অভিবাসী ও শরণার্থী স্রোতকে পুঁজি করে পশ্চিমা দেশগুলোতে চরম ডানপন্থী, উগ্র জাতীয়তাবাদী ও রক্ষণশীল রাজনৈতিক দলগুলোর উত্থান ঘটছে, যা সেই দেশগুলোর পররাষ্ট্রনীতিকে বদলে দিচ্ছে। কোনো কোনো দেশ এই শরণার্থী সংকটকে প্রতিবেশী বা প্রতিদ্বন্দ্বী দেশের ওপর মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা বিশ্ব মানচিত্রের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রতিনিয়ত ভঙ্গুর করে তুলেছে। এই বদলে যাওয়া বিশ্বের সবচেয়ে বাস্তব ও জীবন্ত উদাহরণ দেখতে হলে আমাদের তাকাতে হবে মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং ইউরোপের অর্থনৈতিক পরাশক্তি জার্মানির দিকে। কঙ্গোর কোবাল্ট খনিতে কাজ করা একজন সাধারণ শ্রমিক জার্মানির মিউনিক শহরের একটি রোবোটিক অটোমোবাইল কারখানা এবং ইউক্রেনের ওডেসা বন্দরের শস্যবাহী জাহাজের মধ্যে আজ তেমন কোনো পার্থক্য নেই, কারণ এরা সবাই একই বৈশ্বিক সমীকরণের অংশ। কঙ্গোর মাটির নিচে থাকা কোবাল্ট আর লিথিয়াম ছাড়া জার্মানির উন্নত অটোমোবাইল কারখানার পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি তৈরি অসম্ভব। আর এই খনিগুলোর সিংহভাগই এখন রাজনৈতিক ও কৌশলগতভাবে নিয়ন্ত্রণ করছে চীন। প্রযুক্তি আর জ্বালানির এই মেলবন্ধন জার্মানি এবং চীনের রাজনৈতিক সম্পর্ককে এক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে ফেলে দিয়েছে। আমেরিকা ও ইউরোপের চাপ সত্ত্বেও জার্মানি চাইলেই চীনের ওপর থেকে অর্থনৈতিক নির্ভরতা কমাতে পারছে না, কারণ সাপ্লাই চেইনের মূল চাবিকাঠি বেইজিংয়ের হাতে। মুক্ত বাণিজ্যের পুরনো নিয়ম ভেঙে বিশ্ব এখন আঞ্চলিক ব্লকে বিভক্ত হয়ে পড়েছে। ঠিক একই সময়ে কঙ্গো বা সাব সাহারান আফ্রিকার দেশগুলো খনিজ সম্পদে ধনী হওয়া সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের খরা এবং আন্তর্জাতিক রাজনৈতিক সংকটের কারণে শস্য এবং সারের সরবরাহ ব্যাহত হওয়ায় তীব্র খাদ্য সংকটে ভুগছে। উন্নত প্রযুক্তির চিপ বা গ্রিন এনার্জি কোনো কিছুই তাদের ক্ষুধার মুখে অন্ন জোগাতে পারছে না, যা সেখানে নতুন রাজনৈতিক দাঙ্গা ও ইউরোপের দিকে অভূতপূর্ব শরণার্থী স্রোতের জন্ম দিচ্ছে। এই একটি মাত্র চক্রাকার উদাহরণই প্রমাণ করে দিয়েছে যে অর্থনীতি, রাজনীতি, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং প্রযুক্তি আজ আলাদা কোনো বিষয় নয়, এরা একে অপরের পরিপূরক এবং এদের পারস্পরিক সংঘর্ষেই প্রতিনিয়ত ভেঙে চুরে নতুন করে আঁকা হচ্ছে পৃথিবীর ভূরাজনৈতিক মানচিত্র। আমরা এমন এক খণ্ডিত পৃথিবীতে প্রবেশ করেছি যেখানে এক দেশের উদ্বৃত্ত খাদ্য অন্য দেশের রাজনৈতিক আনুগত্যের শর্ত, যেখানে তেলের পাইপলাইনের জায়গা নিচ্ছে লিথিয়াম খনির নিয়ন্ত্রণ এবং যেখানে মুক্ত বাণিজ্যের স্লোগান দেওয়া দেশগুলোই নিজেদের সীমান্তে শুল্কের উঁচু দেয়াল তুলে দিচ্ছে। এই পরিবর্তনশীল ও বহুমেরুকেন্দ্রিক বিশ্ব মানচিত্রে টিকে থাকতে হলে উদীয়মান দেশগুলোকে কোনো নির্দিষ্ট একটি ব্লকের উপর অন্ধভাবে নির্ভরশীল না হয়ে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, সাপ্লাই চেনের বহুমুখীকরণ এবং খাদ্য ও জ্বালানি সুরক্ষায় দীর্ঘমেয়াদী টেকসই ও স্বাধীন ভারসাম্য নীতি গ্রহণ করতে হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।